চেনা পথ ছেড়ে মাত্র ৩,০০০ টাকায় কলকাতা থেকে এক রাতের দূরত্বে অপূর্ব কিছু ঝর্ণা আর ইতিহাস দেখতে চাইছেন? একদম ঠিক জায়গায় এসেছেন। আমি জানি অনেকেরই মনে হচ্ছে এটা সত্যি অসম্ভব, কিন্তু আমি নিজে গিয়ে এই জায়গাগুলো খুঁজে বের করেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পকেট হালকা না করেও এই ট্রিপটা প্ল্যান করতে পারবেন। কি দেখবেন, কোথায় থাকবেন, আর কোন কোন গোপন টিপস আপনার খরচ বাঁচাবে, সব কিছু এই ভিডিওতে পাবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সাসারাম ট্রিপের পুরো পরিকল্পনা একদম সহজ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সাসারাম বিহারের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর, যা বিখ্যাত জিটি রোডের ধারে অবস্থিত। শহরের হার্টে অবস্থিত মহান সম্রাট শের শাহ সুরির ম্যাজেস্টিক সমাধিসৌধ, যাকে অনেকে দ্বিতীয় তাজমহলও বলে থাকেন। যদিও শহরটি বেশ বিজি এবং ক্রাউডেড, এর মধ্যে লুকিয়ে আছে তার আসল চার্ম। পায়ে হেঁটে সরু গলিগুলো আর লোকাল মার্কেটগুলো এক্সপ্লোর করলেই শহরের আসল রূপটি চোখে পড়বে। আর শুধু শহরেই নয়, সাসারামের আশেপাশের এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন ও জাগ্রত মন্দির এবং সিনিক ওয়াটারফলস, যা এই রিজিয়নকে পর্যটকদের জন্য করে তুলেছে আরো অ্যাট্রাকটিভ। কলকাতা থেকে সাসারাম যেতে সবচেয়ে সহজ উপায় হলো রাতের ট্রেন। সময় লাগে মোটামুটি 10 ঘন্টার মতো। স্লিপার ক্লাসের টিকিটের ভাড়া 300 থেকে 350 টাকার মধ্যে। রাতের ট্রেন ধরলে একেবারেই বাজেট ফ্রেন্ডলি হয়ে যায়। হাওড়া থেকে মুঘলসরাই বা দীনদয়াল জংশনগামী যে কোনো ট্রেনে করে সহজে পৌঁছে যাওয়া যায় এই শহরে। নামতে হবে সাসারাম স্টেশনে। এই রুটে কিন্তু প্রচুর ট্রেন চলে। আমি কয়েকটা ট্রেনের নাম স্ক্রিনে দিয়ে দিচ্ছি। নেমে গেলাম অবশেষে সাসারাম জাংশনে। এবার আমাদের এখান থেকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে আমরা দেখবো কোথায় থাকা যায় এবং সেখান থেকে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরোবো হচ্ছে আজকে সাইট সিইংয়ে। কোথায় যাচ্ছি, কিভাবে করছি, পুরোটাই আপনাদেরকে জানাবো। এবং অবশ্যই পুরো ব্যাপারটাই হবে বাজেট ফ্রেন্ডলি, কারণ আমি সবসময় বাজেট ট্রাভেল করি এবং ফ্যামিলি ট্রাভেলের জন্য কিভাবে বাজেটে ট্রাভেল করা যায় সেটা কিন্তু আমাদের ব্লগেই ভালোভাবে দেখতে পাবেন। এই হলো সেই পুরনো সাসারাম স্টেশনের ওয়েটিং রুম। আর এখন এখানে লিফট তৈরি হচ্ছে, এখনো চালু হয়নি। লিফট তৈরি হয়ে গেলে এটা ওপরের সাবওয়ে দিয়ে কানেক্টেড হয়ে যাবে। এখান দিয়ে আর সিঁড়ি করে উঠতে হবে না, লিফট থাকবে। লিফটে করে উঠে যাওয়া যাবে যে কোনো প্ল্যাটফর্মে। প্রত্যেকটা প্ল্যাটফর্মেই লিফট আপ অ্যান্ড ডাউন করা হয়েছে, কিন্তু এখনো চালু হয়নি। এখানে এরকম স্লোপ আছে, এই স্লোপ দিয়ে সোজা উঠে চলে যেতে হবে রাস্তার ওই পাটটায়। ওই দিকটায় যাব আমরা, ওখানটায়। ওটাই হচ্ছে জিটি রোড। তো ওখান থেকেই সমস্ত কিছু। চলুন। সকালবেলায় সাসারাম স্টেশনে নেমে একটা ছোট্ট প্রবলেম ফেস করেছিলাম। সাসারামের বেশিরভাগ হোটেলই 24 ঘন্টা চেক ইন দেয়, কিন্তু আমরা তো সকালে পৌঁছেই ফ্রেশ হতে চাইছিলাম, কিন্তু পরের দিনের ট্রেন তো সেই রাতের বেলা। তাই আমি একটা দারুণ আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। আপনারা স্টেশনের ডরমিটরি রুমে মাত্র 100 টাকায় ফ্রেশ হয়ে নিতে পারবেন। এরপর ক্যাব বুক করে সরাসরি ডে 1 এর সাইট সিইং শুরু করে দিতে পারেন। এতে সময়ও বাঁচবে আর এনার্জিও থাকবে। দিনের শেষে যে হোটেলে ফিরবেন সেটা যেন 24 ঘন্টা চেক ইন ফেসিলিটি দেয় এমন হোটেল বাঁচবেন। সারা দিন সাইট সিইং করে এসে রাতে হোটেলে ফ্রেশ হয়ে পরের দিন সন্ধে পর্যন্ত হোটেলে বিশ্রাম নিয়ে রাতে কলকাতা ফেরার ট্রেন ধরতে পারবেন। কেমন লাগলো আইডিয়াটা? ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ। আর এই সাসারাম স্টেশনের থেকে বাইরে বেরিয়েই এই দিকে উল্টো দিকে হচ্ছে মেইন রোড। আমাদের সোজা চলে যেতে হবে মেইন রোডে। তারপর সেখান থেকে আমরা গাড়ি অ্যাভেল করব বা হোটেল যা বুক করব সেগুলো ওখান থেকেই হবে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কোন হোটেলে উঠছি, কিভাবে ঘুরছি। স্টেশনের পার্কিং এরিয়ার বাইরেও কিন্তু এরকম ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আপনারা বুক করে যেতে পারেন। এখানে ট্যাক্সি, টোটো, অটো সব রকম অপশন পেয়ে যাবেন।
স্টেশনের বাইরেই এরকম জিটি রোড, ব্যস্ত রাস্তা, আর এইদিকেই কিছু হোটেল আছে। আমরা দেখছি এখানে এই হোটেলগুলোর সাথে কথা বলে। সাসারামে এসে আমরা অনেকক্ষণ ধরে রুম খুঁজছি। স্টেশনের অপোজিটে যে রাস্তা আছে জিটি রোড, তার পাশেই সমস্ত হোটেলগুলো আছে। কিন্তু এখানে হোটেলের একটা বেসিক সমস্যা হচ্ছে, এখানে ম্যাক্সিমাম হোটেলই ভীষণ নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, থাকার যোগ্য নয়, অ্যাটলিস্ট ফ্যামিলি নিয়ে এসে থাকার মতো নয়। তাই অনেক খুঁজে পেতে অনেকগুলো 5-6টা হোটেল খুঁজলাম, অবশেষে এই হোটেলটা পেয়েছি। এটা আমার মোটামুটি ভালো ইকোনমিক প্রাইস লেগেছে, বাজেট প্রাইস। এবার এখানে রুমগুলো কিরকম আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে রুম যেটা আমরা নিয়েছি। এসি আছে, ডাবল বেড আছে, এখানে আর কি কি আছে দেখাচ্ছি। এখানে ডাবল বেড আছে, একটা টিভি আছে, সোফা আছে, বেডের সঙ্গে লাইল্যান্ড দিয়েছে, একটা বেড সাইড টেবিল আছে, এখানে একটা বড় আয়না আছে, সুইচ বোর্ড আছে এখানে, আর এদিকেও সুইচ বোর্ড আছে, আর এদিকে ওয়াশরুম আছে, তবে ওয়াশরুমটা কিন্তু ইন্ডিয়ান। একটা ছোট জানলাও আছে, আর এখানে লবির স্পেসটাও বেশ বড়, চওড়া আছে, বেশ চওড়া লবি আছে। আরেকটা রুম আপনাদের দেখাচ্ছি, এই রুমটাও কিন্তু খুবই ভালো, তবে এটার রেট হচ্ছে 1800 সামথিং মতো। এসি আছে, একটা বড় সাইজের সোফা আছে, কিং সাইজ বেড আছে, লাইনেন আছে, একটা ওয়ার্ড্রোব আছে, একটা বড় মিরর আছে, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়াশরুমে কামোড আছে। ভালোই, এটা টিপটপ। এই হলো হোটেলের রিসেপশন। এখানে 24 আওয়ার্স চেকিং টাইম আছে, তো আপনারা যখনই ঢুকবেন তখন থেকে মোটামুটি 24 আওয়ার্স হিসাবে বুকিং হবে। ঠাকুরের আসন, এবং এইদিকে এগুলো সব নন এসি রুম। এই রুমগুলোর রেট মোটামুটি ওই 800 টাকা মতো। একটা রুম দেখিয়ে দিই কিরকম। এই হচ্ছে নন এসি রুম। টিভি পাবেন, একটা টেবিল পাবেন, এখানে বেডসাইড টেবিল, এখানে সোফা। রুম পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস ফ্লোরিং আছে, আর অ্যাটাচ বাথ আছে ওখানে। चार पीस कितना? 25। क्या क्या घुमाओगे? थोड़ा सा बोल दो। वीडियो माजरकुंड घुमाएंगे, सुखला भवानी और ताराचंडी। हाँ, और माजरकुंड से पैदल 2 देख सकते हैं। हाँ, वही तो पास पास में ही है ना, दो दो। पास माजेरकुंड, नाम शहनवाज खान। कनवाज खान। तो कनवाज ये खान। भैया के साथ हम लोग जा रहे हाँ, कनवास खान भैया के साथ नंबर शेयर करके दे देंगे। हाय हाय कर दो। चलो चलो। আমাদের সাইট সিইং এর জন্য আমরা স্টেশনের কাছের অটো স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। ভাড়া নিয়েছিল সারা দিনের জন্য 1200 টাকা। অনেক দরদাম করার পর সকাল 10টা নাগাদ আমরা বেরোলাম সাসারামের সাইট সিইং এর জন্য। আমরা আজকে বেরিয়ে পড়েছি, একটা অটো বুক করেছি আমরা। একদম এই স্টেশনের পাশে আমাদের যে হোটেল, তার অপোজিটেই অটো স্ট্যান্ড আছে, তো ওখান থেকে আমরা অটো বুক করে নিয়েছি। অটো আজকে আমাদেরকে কয়েকটা পয়েন্ট দেখাবে। ফার্স্ট মঞ্জারকুন্ড যাচ্ছি আমরা। এই সমস্ত পয়েন্টগুলো মিলিয়ে ও মোটামুটি 1200 টাকা ভাড়া চেয়েছে। ওর ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। ফোন নাম্বার, নাম হচ্ছে শাহনাজ খান। চলুন দেখি কি কি জায়গা দেখা যায়। আর এই পুরো সফরটা আমরা করব আজকের পুরোটাই অটোর মাধ্যমে। তো অটোতে গেলে কি সুবিধা কি অসুবিধা সেটা যেতে যেতে এক্সপিরিয়েন্স করব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব, যে অটোতে করে ঘুরলে পরে সুবিধা হয় না অসুবিধা হয় না কি হয়, তো পুরোটাই জানাবো আপনাদেরকে। তো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মঞ্জারকুন্ড। চলুন সঙ্গে থাকুন। ক্যাব বুক করার সময় ভালো করে ড্রাইভারের সঙ্গে কথা বলে নিন, কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন। এরা অনেক কিছু বলতে পারে, কিন্তু পরে নানা অজুহাতে কম জায়গা ঘুরিয়ে দেখাতে পারে। তাই সবকিছু আগে থেকে ঠিক করে নিন, যাতে ঘুরতে গিয়ে মজাটা পুরোপুরি এনজয় করতে পারেন। মাঝেরকুন্ড যাওয়ার জন্য
এই জায়গাটা থেকে পারমিশন করাতে হয়, এখানে নাম এন্ট্রি করাতে হয়, এখানে নাম এন্ট্রি করিয়ে তারপরে ভেতরে যাওয়া যায়। প্রথমে আমরা সাসারামের আসল অফবিট সৌন্দর্য মাঞ্ঝার কুণ্ড আর ধোয়া কুণ্ডের জন্য বেরিয়েছিলাম। মনোমুগ্ধকর ঝর্ণা, ঝোড়ো হাওয়া আর পাহাড়ি ভিউ উইকেন্ড ট্রিপের জন্য একদম পারফেক্ট। সত্যি বলতে এর সৌন্দর্য ক্যামেরায় ধরে রাখা যায় না, আপনারা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কত সুন্দর এই ঝর্ণাগুলো। আমরা এখন এসে পৌঁছলাম আমাদের ফার্স্ট সাইসিং পয়েন্টে, যেটা হচ্ছে মাঝের কুণ্ড। ওই নিচে ওইখানে কুণ্ডটা আছে, ওখানে ফলসটা আছে, ওখানে আমরা নিচে নামবো। এই আমাদের অটো এখানে দাঁড় করিয়ে দিল, ওইখান থেকে আমাদের একটুখানি ওই নিচে অব্দি নেমে যেতে হবে। ওইখানে দেখুন আজকে ভিড় অনেক কম আছে, না ওরা বললো যে এই সময় এই জায়গাগুলো নাকি পুরো গাড়িতে ভর্তি থাকে এবং লোক নিচে একদম ভর্তি হয়ে যায়। আজকে কিন্তু যথেষ্ট খালি আছে জায়গাটা। চলুন ওখানে যাই, দারুণ লাগছে জায়গাটা। এখন কিন্তু আমরা এসে গেছি মাঝের কুণ্ডের একদম সামনে। ওই নিচে ওই ফলসটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো মাঝের কুণ্ড। একটা অসাধারণ ল্যান্ডস্কেপ এবং এটা প্রায় 20 ফুট উঁচু, অপূর্ব সুন্দর। ওখান থেকে দেখুন কতগুলো জায়গা থেকে ফলসের জল নেমে আসছে, অপূর্ব সুন্দর জায়গা। এবং এই যে জলপ্রপাত, এই যে দৃশ্যটা, এটা কিন্তু বর্ষাকালে এলেই, মানে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টা এলেই আপনি দেখতে পারবেন ভালোভাবে। অন্য সময় এলে কিন্তু এখানে এই জল এতটা থাকে না, একদম সরু মানে নালার মতো জল পড়ে, তাই ওই অন্য সময় এলে কিন্তু এই দৃশ্যটা পাবেন না। দারুণ লাগছে, দারুণ। চলুন দেখি। আমরা এসে পৌঁছলাম একদম মাঞ্ঝার কুণ্ডের সামনেটায়। দেখুন কি অপূর্ব লাগছে এই জায়গাটা। এই জলপ্রপাতটা কিন্তু বর্ষার সময় এত সুন্দর লাগে, তার কারণ এখানে বর্ষার সময় জলটা আসে, অন্য সময় এলে কিন্তু এত জল এখানে দেখতে পাবেন না। অতএব বর্ষার এই রূপটাই কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টা এলেই পাওয়া যায়। অতএব আসতে হলে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই আসবেন। আমরা এসেছি আগস্ট মাসে, সেপ্টেম্বর অব্দি এই দৃশ্যটা পাবেন, তারপর থেকে আস্তে আস্তে জল কমতে থাকবে। উইন্টারে এলে এমনি প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন, কিন্তু এই জল কিন্তু তখন পাবেন না। বর্ষায় এই জিনিস পাওয়া যায়। এখানে আসতে গেলে কিন্তু সঙ্গে অবশ্যই জলের বোতল এবং শুকনো খাবার অবশ্যই আনবেন। এখানে কিন্তু কোনো দোকানপাট নেই, অতএব নিজে খাবার, জল এগুলো নিয়ে আসবেন। আর অবশ্যই ভালো গ্রিপের জুতো পরে আসবেন, কারণ পুরোটাই পাহাড়ি জায়গা। দেখুন এই জায়গাটা পুরোটাই পাহাড়, পা স্লিপ করে যাওয়ার কিন্তু ভয় থাকে বর্ষায় এলে। আজকে যদিও বৃষ্টি হচ্ছে না, জায়গাটা শুকনো আছে, কিন্তু অন্যদিন যেদিন বৃষ্টি হয় সেদিন কিন্তু এই পাথরগুলো স্লিপারি হয়ে যায়। স্লিপারি পাথরের ওপর দিয়ে কিন্তু ভালো গ্রিপওয়ালা জুতো ছাড়া হাঁটা খুব রিস্কি। এই যে মাঞ্ঝার কুণ্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা নদীরই গতিপথের মধ্যে 3টে কুণ্ড পড়ে। এর আগে আছে সীতাকুণ্ড, যেটা আমরা এর পরে যাব। সীতাকুণ্ড প্রথমে, তারপরে মাঞ্ঝার কুণ্ড, এবং এর আগে আছে ধোয়া কুণ্ড, সেটাও আমরা যাব, সেটাও দেখব। এই 3টে ফলসই কিন্তু খুব কাছাকাছি, এবং এই 3টে ফলসই একবারে দেখে নেওয়া যেতে পারে। মাঝের কুণ্ড দেখে সেখান থেকে নিচের দিকে একটা রাস্তা নেমে গেছে, সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। এই যে মাঝের কুণ্ড থেকে এই রাস্তাটা ধরে আপনাকে নিচের দিকে আসতে হবে। এইখান দিয়ে এসে হেঁটে এই জায়গাটায় আপনাকে পৌঁছতে হবে। এখানেই হচ্ছে ধোয়া কুণ্ড। চলুন দেখাই কি সুন্দর জায়গাটা।
ধোয়াকুণ্ডের সামনে এসে গেছি, দেখুন কি সুন্দর দৃশ্য, অপূর্ব অপূর্ব, এক্সেলেন্ট। সামনে থেকে দেখুন কেমন লাগছে। এই জলের ধারাটা যে গতিপথে, এখানে প্রায় 200-র ওপরে ছোট বড় জলপ্রপাত আছে এবং এটা প্রায় 120 ফুট উঁচু থেকে পড়ছে, অপূর্ব। এবং জলটা যখন পড়ছে, পড়তে পড়তে জলের যে বিন্দুগুলো সেগুলো ধোয়ার মতো হয়ে যাচ্ছে, তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ধোয়াকুণ্ড। স্থানীয়রা বলেন যেখানে স্নান করলে, এই জলে স্নান করলে নাকি শরীরের অনেক ক্লান্তি, অনেক রোগ সেরে যায়। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, স্থানীয় লোকেরা বলেন এখানে নাকি পরশুরাম এবং বিশ্বামিত্র মুনির আশ্রম ছিল। চলুন দেখি ভেতরটা কিরকম। এই হচ্ছে আশ্রমের দরজা, ভেতরে যাই দেখি। নিঝুম নিরিবিলি, এখানে কিছু ঘর আছে, পুরোটাই ধ্বংসাবশেষ। সীতাকুণ্ড ওয়াটারফলস এর সামনে দাঁড়িয়ে আছি, অপূর্ব সুন্দর দৃশ্য লাগছে। এই ঝর্ণার জল অপূর্ব লাগছে, অপূর্ব। বর্ষার সময় কিন্তু এখানে একবার আসতেই হবে। চলে আসবেন বর্ষায়, জুলাই থেকে সেপ্টেম্বর, যে কোনো একটা মাসের মধ্যে এখানে চলে আসবেন। এই অপূর্ব জলরাশি, অপূর্ব লাগবে, দারুণ লাগবে, দারুণ, এক্সেলেন্ট। তুত্ত ভবানী মন্দিরের সামনে এখানে প্রসাদের অনেক দোকান আছে, এখান থেকে প্রসাদ নিয়ে নিতে পারেন। প্রসাদ নিয়ে, পুজোর সামগ্রী নিয়ে আপনি ওই আগে ওইখান দিয়ে গেট দিয়ে ঢুকতে হবে, ওই গেট দিয়ে ঢুকে আগে এগিয়ে যেতে হবে। চলুন যাই ওই দিকটায়। তুত্ত ভবানীতেই গেটে এন্ট্রি পড়ে, এখান থেকে অটো নিতে হয়, অটো 10 টাকা করে নেয়। এই অটো আপনাকে পৌঁছে দেবে একদম মন্দিরের সামনে। চলুন যাই। পেছনে দেখতে পাচ্ছেন এই ফলস, এইদিকে ওই যে ফলস, ওইখানে আমরা যাব। এখানে ওই মেন এন্ট্রান্স গেটে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে। ওখান থেকে এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এটা পার হেড 10 টাকা করে নেয়, এখানে নামিয়ে দেয়। 1.5 কিলোমিটার রাস্তা, হেঁটে আসলে ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। অটোতে এলাম, মানে টোটোতে এলাম, 7 মিনিট মতো লাগলো। এখন বাজে অলমোস্ট এই 2:45।
তো আমরা এখন এখানে যাব। এখানে একটা এন্ট্রি টিকিটের ব্যাপার আছে, ওই একটা ক্যানোপি করে যেতে হয় মন্দিরটা পর্যন্ত। সেই এন্ট্রি টিকিট কেটে আমরা মন্দিরের ওখানে যাব। সঙ্গে থাকুন। দারুণ এই ওয়াটারফলসটা, এক্সেলেন্ট। ওই যে দেখুন, চলুন সামনেই যাই। এইখানে অটো থেকে নেমে সোজা চলে আসতে হবে এই জায়গাটায়। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হলো টিকিট, 5 টাকা করে। এই এখানে যাওয়ার জন্য ওই ওপরে ওখানে এন্ট্রান্স আছে, ওখানে যেতে হবে। ওখানে গিয়েই টিকিটটা দেখাতে হবে। বন্ধুরা, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা শুধু একটা ঝর্ণা নয়, এটা যেন প্রকৃতির নিজস্ব বানানো আর্ট। প্রায় 200 মিটার ওপর থেকে দুটো বিশাল পাথরের বুক চিরে নেমে এসেছে তুতলা ভবানী ফলস। এই উপত্যকাটা সত্যিই অসাধারণ। একদিকে সবুজে মোড়া পাহাড়, অন্যদিকে এর বুক চিরে বয়ে চলেছে কচুয়ার নদী। নদীর শান্ত ধারা আর ঝর্ণার গর্জন দুটো মিলে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এই দৃশ্য দেখলে মনে হয় সারা বিশ্বের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। তুতলা ভবানীর এখানে জলপ্রপাতটা যেখানে পড়ছে, এখানে এসে পুরো ভিজে গেছি, পুরো স্নান। দেখুন, পুরো জামা কাপড় পুরো ভেজা। ক্যামেরাটা কোনো রকমে অন করে ফটো তুলছি। যারা শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজের মাঝে সময় কাটাতে চাইছেন, তাদের জন্য তুতলা ভবানী একটা আদর্শ জায়গা। বিশ্বাস করুন, একবার এখানে এলে মনটা পুরোপুরি রিফ্রেশ হয়ে যাবে। ভবানী মন্দিরের এখানে দর্শন করলাম, দর্শন করে আশীর্বাদ নিলাম, টিকা করেছি দেখুন। আর এই পেছনে এই জলপ্রপাতটায় ও এক্সেলেন্ট লাগছে। দেখুন, উপর থেকে জলটা পড়ছে, ওই যে কি লাগছে। আর এই হচ্ছে মন্দির। এখানে আপনি এসে পুজো দিতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন। অনেকে এখানে এসে নারকেল কাটিয়ে পুজো দিচ্ছেন। ওদিকে দেখুন আমাদের জাত ভাইরা আছেন। দারুণ দারুণ। জয় মা তুতলা ভবানী, জয় মা। উপরে উঠতে গিয়ে এবং নামতে গিয়ে দুবার করে ভিজলাম, প্রায় অর্ধ স্নানের মতো অবস্থা। কিন্তু এক্সপিরিয়েন্সটা কি বলবো, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সাসারামের মতো জায়গায় যে এত সুন্দর একটা জিনিস আছে, এত সুন্দর একটা সিনিক বিউটি আছে, সেটা সত্যি না এলে বুঝতে পারতাম না। এখানে সাসারাম এলে এই জায়গাটা আসবেনই। সাসারামে এই জায়গাটা না এলে আপনার ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে। এখানে জঙ্গল সাফারিও হয়। তো জঙ্গল সাফারির জন্য এইরকম গাড়ি অ্যাভেলেবেল। এইরকম গাড়িতে করে এখানে জঙ্গল সাফারি করানো হয়। দুপুর হয়ে যাওয়ায় পেটের টানে মা তারাচণ্ডী মন্দিরের কাছেই একটা ধাবাতে লাঞ্চ করে নিলাম। 70 টাকায় রাইস থালি, ভেজ ছিল, তবুও খুব ভালো না হলেও গরম গরম খাবার খেতে ভালোই লেগেছিল। পাঞ্জাবি ধাবায় এসছি। ভেজ থালি এখানে পাওয়া যায়, শাকাহারি খাবার যেহেতু। এতে আছে ভাত,
পাঁপড় দিয়েছে, এটা একটা সবজি আছে, আলু আছে, সোয়াবিন আছে আর ছোলা আছে, এটা আলু ভাজা, ডাল, আচার, এই সব, আর এখানে স্যালাড, এই সব মিলিয়ে 70 টাকা। যদি পরে এক্সট্রা ভাত নেন তাহলে তার জন্য এক্সট্রা। ও আমাদেরকে পুরো সাসারাম ঘুরিয়ে দেখালো। ওর নাম হচ্ছে শাহনওয়াজ খান। আপনার নাম্বার বল দিজিয়ে, ফোন নাম্বার। 26 नहीं, फोन 019 नंबर। हाँ, फोन नंबर बोल रहे हैं अच्छा 62 62। 019 83394। আমি নাম্বারটা স্ক্রিনেও ডিসপ্লে করে দিচ্ছি। সাসারাম এলে ওকে বুক করে ঘুরতে পারেন। ও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের আজকে সব ঘুরিয়ে দেখালো, দারুণ লাগলো ওর সঙ্গে ঘুরে। সাসারাম যদি আসেন ওকে কন্ট্যাক্ট করে নেবেন, ও একদম স্টেশন থেকেই আপনাদের পিক আপ করে আপনাদের সব জায়গা ঘুরিয়ে দেখাবে সুন্দরভাবে। চলুন। তারপর আমরা গেলাম মা তারাচণ্ডী মন্দির দর্শন করতে। এটা সাসারামের একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এর আকর্ষণীয় দিক হলো এটি একটি শক্তিপীঠ হিসেবে পরিচিত। মা তারাচণ্ডী মন্দিরের ভেতরে যাবো এবার। লাঞ্চ করতে গেছিলাম, লাঞ্চ করতে গেছিলাম একটা ধাবাতে। সেখানে লাঞ্চ করে বেশ সুন্দর, শাকাহারি লাঞ্চ যদিও, বাট বেশ সুন্দর, ভালো পেট ভরা ফ্রেশ খাবার খেয়ে এখন আমরা যাব হচ্ছে আরো দুটো পয়েন্ট আমাদের বাকি আছে। একটা হচ্ছে এই মা তারাচণ্ডী, এখানে এসছি, আর আরেকটা হচ্ছে পাইলট বাবার আশ্রম। এই দুটো পয়েন্ট করে আজকে শেষ, তারপর কালকেরটা কালকে। চলুন দেখা যাক এই তারাচণ্ডী মন্দিরটা কিরকম। সাসারাম থেকে মা তারাচণ্ডী মন্দিরের দূরত্ব 15 কিলোমিটার। আপনি সাইট সিইং ছাড়াও সাসারাম থেকে অটো করে এখানে সোজাসুজি ঘুরতেও চলে আসতে পারেন। অটো ভাড়া নেবে জনপ্রতি 200 টাকা যাওয়া আসা নিয়ে। এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং সাসারামের সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। এখান থেকে আমরা সোজা চলে এলাম সাসারামে আমাদের হোটেলে। ফ্রেশ হয়ে একটু বিশ্রাম, তারপর রাতের ডিনার করতে চলে গেলাম এখানকার বেশ নামকরা একটা হোটেলে, পান্ডে হোটেল। আমাদের হোটেল থেকে 10 মিনিটের হাঁটা পথ। এখানে দুটো দোকান, একটা হচ্ছে সবসে পুরানা শ্রী পান্ডে হোটেল, আর এটা হচ্ছে পুরানা পান্ডে হোটেল। এবার কোনটা সবচেয়ে পুরানা কোনটা পুরানা আমাদের তো জানা নেই, দেখা যাক খেয়ে কেমন লাগে। 80 টাকা প্লেটের খাবারের জন্য এইরকম কুপন কালেক্ট করতে হচ্ছে। এর মধ্যে ভাত, ডাল, ভাজা, সবজি সব রকম কিছু থাকে। দেখি কি কি দেয়। এই হচ্ছে কুপন, এই কুপন কালেক্ট করে এটা দিলে পরে ওরা খাবার দেবে। ডিনার শেষে একটু হেঁটে আবার ফিরে এলাম হোটেলে রাতের বিশ্রামের জন্য। দ্বিতীয় দিনটা ছিল আমাদের ইতিহাসের সাথে মোলাকাতের পালা। সকালে হোটেল থেকে বেরিয়ে মর্নিং ওয়াক করতে করতে চলে এলাম সাসারাম পার্কে। আপনারাও সকালে চা খেতে বেরিয়ে এই পার্কটা ঘুরে দেখতে পারেন, কিন্তু কোনো এন্ট্রি ফি নেই এখানে। তারপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চেক আউট করলাম। হোটেলের ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। হোটেলের সামনে থেকেই একটা টোটো করে বেরিয়ে পড়লাম সাসারাম শহরটা ঘুরে দেখতে। প্রথমে আমরা গিয়েছিলাম পাইলট বাবা আশ্রম দেখতে। সকালবেলা চা এসে গেছে। আজকে সাসারামে আমাদের সেকেন্ড দিন।
তো আজকে লোকাল জায়গাগুলো ঘুরবো, দূরের জায়গাগুলো কালকে কভার হয়ে গেছে। আজকে আমরা ঘোরার জন্য একটা টোটো ঠিক করে নিয়েছি এখানে লোকাল জায়গাগুলো ঘোরার জন্য। চলুন। আজকে এসে গেছি আমাদের ফার্স্ট পয়েন্ট পাইলট বাবার আশ্রমে। পিছনে দেখতে পাচ্ছেন এই পাইলট বাবার আশ্রম। এখানে একটা বিশাল বড় শিব মূর্তি আছে, এই যে দেখুন। এই বিশাল বড় শিব মূর্তির পাশেই এখানে গেট আছে, এই গেট দিয়ে ভেতরে আশ্রমে যেতে হবে। চলুন যাওয়া যাক ভেতরে। দারুণ লোকেশনটা কিন্তু অপূর্ব সুন্দর, একটা দারুণ আধ্যাত্মিক পরিবেশ পাচ্ছি এখানে এসে। পাইলট বাবার মন্দিরে এসে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়। এই হচ্ছে জুতো খুলে রাখার কাউন্টার, ফ্রি কাউন্টার, কোনো টাকা নেওয়া হয় না এখানে, এন্ট্রিরও কোনো চার্জ নেই। এখানে এসে ব্যাগ আছে, ব্যাগে করে জুতো ভরে এখানে জমা করতে হবে। আপনাকে একটা কুপন দেবে, কুপন নিয়ে আবার আপনি জুতো পরে কালেক্ট করতে পারবেন। এই হলো মুখ্য দ্বার। এই মুখ্য দ্বারের ডান দিকেই হচ্ছে মূল মন্দির, সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দির, চলুন যাওয়া যাক। পাইলট বাবা আশ্রম দেখা হয়ে গেল। এখানে তো বাইরে একটা খুব সুন্দর বিশাল বড় শিব মন্দির আছে, শিব মূর্তি আছে, এবং এখানে এইদিকে সোমনাথ মন্দিরও আছে, এবং পেছনে বিশাল বড় বুদ্ধের মূর্তিও আছে। এইগুলো কিন্তু অবশ্যই দেখবেন। যদিও এখানে আরো অনেক মূর্তি, ভগবানের মূর্তি আছে এখানে, সেগুলোও দেখতে পারেন। পুরো চত্বরটা ঘুরতে কিন্তু আপনার মোটামুটি আধ ঘন্টা মতো সময় লেগে যাবে। দারুণ লাগলো এই জায়গাটা, একটা আধ্যাত্মিক পরিবেশ, খুব সুন্দর সুন্দর ডিজাইনের এখানে স্কাল্পচার করা আছে, অপূর্ব সুন্দর, দারুণ। এখানে ভোগের কাউন্টারও আছে, এখান থেকে আপনারা প্রসাদ কালেক্ট করতে পারেন। এরপর আমরা এগিয়ে গেলাম গায়ত্রী মন্দির দেখতে। সত্যি বলতে এই শহরটা ইতিহাস আর সংস্কৃতির একটা দারুণ মেলবন্ধন। এসে গেলাম আজকের আমাদের সেকেন্ড পয়েন্টে। এটা হচ্ছে গায়ত্রী শক্তিপীঠ। এটা একটা মন্দির, আমরা ভেতরে যাব, দেখব মন্দিরে কি আছে দেখার। দারুণ কিন্তু। পাইলট বাবা আশ্রম থেকে একটু এগিয়ে বাঁদিকের রাস্তাটা দিয়ে এলেই এই জায়গাটা পড়বে। তারপর চলে এলাম শের শাহ সুরির সমাধি দেখতে। লেকের মাঝখানে অবস্থিত এই স্থাপত্য এক কথায় মহাকাব্যিক। ইতিহাস প্রেমীরা একদিন কাটিয়ে দিতে পারেন শুধু এখানে বসেই। শহরের প্রান্তে একটি মধ্যযুগীয় স্থাপত্য শৈলীর নির্মিত বিশাল গেটই যেন আপনাকে স্বাগত জানাবে। এটি দেখেই বোঝা যাবে যে আপনি শের শাহ সুরির মহান রাজ্যে পা রেখেছেন। আরেকটু এগোতেই দূর থেকে চোখে পড়বে তার বিরাট ম্যাজেস্টিক মকবরা বা সমাধি সৌধর গম্বুজ, যা স্থানীয় স্কাইলাইনই শাসন করে আসছে। শের শাহ সুরি টম্বের এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি। টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা। 1539 সালে চৌসার যুদ্ধে এবং 1540 সালে কানৌজের যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেছিলেন শের খান, যিনি পরবর্তীতে শের শাহ উপাধি লাভ করেন। তার এই বিজয় ভারতের ইতিহাসের গতিপথই বদলে দিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 1545 সালে
কালিঞ্জার দুর্গ আক্রমণের সময় একটি বারুদ বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। মাত্র 3 দিন পরেই তার মৃত্যু হয়। তাকে সমাহিত করা হয় এই সাসারামেই, তার এই চিরনিদ্রা স্থানে। একটি বিশাল আকার পুকুরের ঠিক মাঝখানে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে স্থাপন করা হয়েছে এই স্মৃতিসৌধটি, যা স্থানীয়ভাবে পানি রোজা নামেই বেশি পরিচিত। বেলে পাথরের তৈরি এই সৌধটি বিশাল আকারের। এটি পূর্ব পশ্চিমে 1200 ফুট এবং উত্তর এবং দক্ষিণে 900 ফুট জুড়ে বিস্তৃত। মূল সৌধটি পৌঁছানোর জন্য জলাশয়ের ওপর দিয়ে তৈরি হয়েছে একটা সুন্দর পাথরের কজওয়ে বা সড়ক, যা প্রবেশদ্বারকে মূল সমাধির সাথে যুক্ত করেছে। এর স্থাপত্যশৈলী সত্যি মুগ্ধ করার মতো। এই শেরশাহ সূরির সমাধির পাশেই রয়েছে তার পরিবারের অন্যান্য সদস্যদেরও সমাধি, আর আছে তার বাবার সমাধিও, হাসান শাহ সূরির সমাধি। হেঁটে গেলে 5 মিনিট। বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের এবার সাসারামের শেষ পয়েন্টে, হাসান শাহ সূরি টম্বে। এটা হচ্ছে শেরশাহ সূরি টম্ব থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকেবল ডিস্টেন্সের মধ্যেই আছে। আপনি হেঁটেও আসতে পারেন বা যদি গাড়ি ভাড়া করেন গাড়ি করেও এখানে চলে আসতে পারেন। এই সামনেটা একটু বিজি স্ট্রিট আছে, এখানে গাড়ি রেখে এই হচ্ছে এর এন্ট্রি গেট। এবার ভেতরে যাব, গিয়ে দেখবো কেমন লাগে জায়গাটা। সঙ্গে থাকুন। আপনি যদি এর সঙ্গে আরো একটা দিন জুড়তে পারেন তাহলে আরো বেশ কিছু জায়গা দেখে নিতে পারবেন। শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে দুর্গাবতী নদীর ওপর নির্মিত হয়েছে দুর্গাবতী ড্যাম। এই বাঁধটি এবং এর চারপাশের জলাশয় প্রাকৃতিক সিনারি উপভোগ করার জন্য একটা দুর্দান্ত জায়গা। এখান থেকে আরো প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত তেলারকুণ্ড জলপ্রপাত। রোহতাস মালভূমির ওপর কৈমুর পাহাড়ের গা বেয়ে নেমে এই জলপ্রপাতটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং দর্শনীয়। এর স্রোতধারা আবার গিয়ে মিশেছে দুর্গাবতী নদীতেই। এছাড়াও ভাবুয়া রোড থেকে রয়েছে কর্কটগড় জলপ্রপাত এবং প্রাচীন মা মুন্ডেশ্বরী মন্দির। সাসারাম ভ্রমণ প্ল্যান করলে তৃতীয় দিন সকাল সকাল বের হয়ে এই সমস্ত প্রাকৃতিক এবং স্পিরিচুয়াল সাইটগুলো খুব কমফোর্টেবলি ঘুরে আসা যায়। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের সাসারামের লো বাজেট উইকেন্ড ট্রিপ। মাত্র 2 দিনে আমরা খুঁজে পেয়েছি ইতিহাস,
প্রকৃতি আর অনেক নতুন অভিজ্ঞতা। আশা করি এই ভিডিওটা আপনাদের নিজেদের সাসারাম ট্রিপ প্ল্যান করতে সাহায্য করবে। আপনি যদি এর সঙ্গে আরো একটা দিন জুড়তে পারেন তাহলে দুর্গাবতী ড্যাম, তেলারকুণ্ড জলপ্রপাত, কর্কটগড় জলপ্রপাতের মতো আরো কিছু দারুণ জায়গা দেখে নিতে পারবেন। এবার আসি কিছু দরকারি টিপসে, যা সাসারাম ট্রিপকে আরো স্মুথ আর বাজেট ফ্রেন্ডলি করবে। লোকাল সাইট সিং এ দরাদরি করুন। অটো বা ক্যাব চালকরা প্রথমে বেশি দাম চাইতে পারে, দরাদরি করলে ভালো রেটে রাজি হয়ে যেতে পারে। বাজেট ট্রাভেলার হলে অটোই বেস্ট, পুরো সাইট সিং অটোতেই করা যায়, এতে কোনো অসুবিধা হয় না। ক্যাব অপশন, চাইলে 4 চাকার ক্যাবও নিতে পারেন। একদিনের জন্য খরচ পড়বে প্রায় 3 থেকে 3,500 টাকার মতো। জল এবং শুকনো খাবার অবশ্যই নিন। বেশিরভাগ দর্শনীয় স্থানে কিন্তু খাবার দাবার বা জলের দোকান পাওয়া যায় না। বর্ষায় গেলে ছাতা বা রেনকোট অবশ্যই সঙ্গে রাখুন। বর্ষার সময় বৃষ্টি কিন্তু হঠাৎ নেমে যেতে পারে। তাইমুর পাহাড়ের জন্য জুতোর দিকে খেয়াল রাখুন। জায়গাটা পাথুরে, তাই ভালো গ্রিপওয়ালা জুতো পরা কিন্তু জরুরি। হোটেলের মান খুব একটা ভালো নয়, যদিও আমরা থেকেছিলাম হোটেল গোপাল ডিলাক্সে, ডাবল বেড 1000 টাকা। লোকেশন একদম প্রাইম, স্টেশন এবং জিটি রোডের একদম সামনে, যেখান থেকে সহজেই সব ট্রান্সপোর্ট পাওয়া যেতে পারে। খাবারের মানও খুব একটা ভালো নয়, লোকাল দোকানগুলো ততটা হাইজেনিক নয়, তাই সাবধানে খাবেন। শপিং এর জায়গা নেই বললেই চলে, তবে স্টেশনের সামনে দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিতে পারেন। বেশ কিছু মিষ্টির দোকান আছে স্টেশন লাগোয়া বাজারের মুখেই, সেখান থেকে কিছু মিষ্টি প্যাক করে বাড়ির জন্য আমি নিয়ে নিয়েছিলাম। এরপর সাসারামকে বিদায় জানিয়ে কলকাতা ফেরার পালা। আমরা ধরেছিলাম রাতের বার্মের এক্সপ্রেস। সাসারাম ছাড়ছে রাত 8:30টায় আর হাওড়া পৌঁছে দেয় ভোর 5:30 নাগাদ। তবে ওই যে বললাম, এই রুটে অনেক ট্রেন, আপনাদের সুবিধা মতো যে কোনো ট্রেনই আপনারা নিতে পারেন। আমি আপনাদের থেকে জানতে চাই, আপনারা যদি সাসারামের কোনো গোপন জায়গা জেনে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর এই ভিডিওর কোন টিপসটা আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম আরো নতুন নতুন জায়গার খোঁজে যদি থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে পরের অ্যাডভেঞ্চারের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এর পরের ভিডিওতে আমরা ঘুরে দেখব উড়িষ্যার ঝর্ণার দেশ কেওনঝাড়। মিস করতে না চাইলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন।